রুমের এক কোণে দেয়ালে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিশ্চুপ হয়ে বসে আছি। আমার কপালে, হাতে, পায়ে ব্যান্ডেজ করা, সারা শরীরে অসহ্য ব্যথা হচ্ছে। বড্ড ক্লান্ত লাগছে, কিন্তু তবুও ঘুমোতে পারছি না। ভয় হয় আদিল যদি আবার পাগলামি করে। আদিল বিছানায় উপুর হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। নীরব সোফায় বসে ঝিমোচ্ছে। আমার চিৎকার শুনে সবাই ছুটে এসেছিল। নীরব আমার হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে আমার পাশেই বসেছিল, আর বাকি সবাই ঘুমোতে গেছে। একটু আগের কথা মনে পড়লে আমার গা শিউরে উঠছে। কী থেকে কি হয়ে গেল যে আদিল আমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পায়, সে কিনা আজ আমাকে এতটা কষ্ট দিল। ভোরবেলা বারান্দার চেয়ারে বসে ঝিমোচ্ছিলাম। হঠাৎ কারো বমি করার শব্দে হকচকিয়ে উঠলাম। রুমের ভিতর তাকালাম, নীরব চলে গেছে। আদিলও বিছানায় নেই। তাহলে কি আদিল বমি করছে? ওয়াশরুম থেকে শব্দ আসতে শুনে দৌড়ে আসলাম। আদিল বমি করছে, ওর চোখ লাল হয়ে গেছে। আদিল, কি হয়েছে? কিছু না। দাঁড়াও, পানি দিচ্ছি। পানি এনে দিতেই আদিল পুরো গ্লাসের পানি খেয়ে নিল। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল। একদিনে কি অবস্থা করেছে নিজের! আসতে চাও, পড়ে যাবে তো। নিজে দোষ করে এখন আবার আমার উপরে রেগে আছে। আদিলকে ধরে ধরে বিছানায় এনে বসালাম। ও ঠিক করে বসতেও পারছে না, শার্টে বমি লেগে আছে। দেখে শার্ট আনতে আলমারির দিকে পা বাড়ালাম। পা নিয়ে হাঁটতেই পারছি না। শার্ট চেঞ্জ করে নাও। আরে আজব মানুষ তো। আমি ওর শার্টের বোতাম খুলতে গেলাম, কিন্তু হাতে ব্যান্ডেজ থাকায় পারছি না। এক হাতে কষ্ট করে বোতামগুলো খুললাম। এবার চেঞ্জ করে নাও। আজ খালি বুক দেখে দুষ্টামি করবে না? আদিল শার্ট চেঞ্জ করতে করতে নিচের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। আমি মৃদু হেসে বারান্দায় যাওয়ার জন্য পা বাড়ালাম। তখনই পায়ে প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠলাম। কি হয়েছে? কিছু না। পায়ের দিকে তাকালাম। ব্যান্ডেজ থাকা সত্ত্বেও রক্ত বের হচ্ছে। বারান্দা থেকে দৌড়ে ওয়াশরুমে গিয়েছিলাম, এজন্য বোধ হয়। দেখি। আরে, পায়ে হাত দিচ্ছ কেন? চুপ করে বসে থাকো। আদিল আমার পাশে ফ্লোরে বসে ব্যান্ডেজ খুলে আবার ব্যান্ডেজ করে দিল। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে আমাকে কোলে তুলে নিল। যে ছেলে মদ খেয়ে মাতাল হয়ে তোমাকে এত আঘাত করেছে, তার জন্যই দৌড়ে গিয়ে পা থেকে আবার রক্ত ঝরিয়েছে। আচ্ছা, আমি বমি করলে তোমার কি? কেন এইভাবে দৌড়ে ছুটে এসেছিলে? ঘুমিয়ে পড়ো, নেশা কেটে গেছে, ভয় নেই, আর মাতলামি করব না। আদিল আমাকে বিছানায় শুয়ে দিয়ে বারান্দায় চলে গেল। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর আনমনেই হাসছি। আজব একটা মানুষ, ওকে বোঝা সত্যি খুব কঠিন। ভাইয়ার পাগলামির একটা লিমিট থাকা প্রয়োজন। মেয়েটার কি হালু করেছো দেখেছো? রুমের বাইরে মৃদু চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। চারপাশে চোখ বোলালাম, আদিল রুমে নেই। ও, আদিল বাইরে। ফোন হাতে নিয়ে দেখলাম সকাল 9টা বাজে। উঠে বসতে চাইলাম, কিন্তু পা আর হাতের ব্যথায় পারছি না। সাথে তো মাথা ব্যথা আছেই। কি করে ঘুমাবে? রাতে কি কি করেছো মনে আছে তোমার? আচ্ছা ভাইয়া, তুমি তো এর আগে অনেকবার নেশা করেছো, কিন্তু এতটা তো কখনো করনি। কাল তোমার কি হয়েছিল? জানিস, আমি না দোটানায় পড়ে গেছি, তাই নিজের উপর রাগ করে কাল একটু বেশি। একটু বেশি নয় ভাইয়া, অনেক বেশি খেয়ে ফেলেছো কাল। এতটাই বেশি যে ভাঙা বোতল দিয়ে ভাবির হাত কেটে দিতেও তোমার কষ্ট হয়নি। কিন্তু এখন তো হচ্ছে। হবেই তো, এখন তো আর নেশার ঘরে নেই। আর এখন হলেই বাকি মেয়েটার শরীর থেকে যতটুকু রক্ত ঝরে পড়েছে সেগুলো ফিরে দিতে পারবে? মেয়েটা ব্যথায় চিৎকার করে কেঁদেছে, পারবে ওর কষ্ট ভুলে দিতে? পারবো না জানি, কিন্তু এখন আমি কি করব এটাই বল। আমি আনিশার চোখের দিকে লজ্জায় তাকাতে পারছি না। যে ভুল বুঝে অনুশোচনায় ভোগে তাকে ক্ষমা করে দেয়, তুমি ভাবিকে ক্ষমা চাও। ওর সামনে যেতে পারছি না, কথা বলবো কিভাবে? আর ও কি আমার ক্ষমা করবে? ভাবি তোমাকে ভালোবাসে ভাইয়া, এটা তুমি বোঝো না? ভালোবাসার সব অন্যায় ক্ষমা করতে জানে। হুম। ভাইয়া মানছি ভাবিকে আমরা কষ্ট দিতে চাই, কিন্তু মানসিক কষ্ট কখনোই দিতে চাইনি।
ভাবি তোমার অবহেলা তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হয়ে যাচ্ছে। আম্মুর কথা বাদ দাও, তোমার মন যা বলে তাই শোনো। মনে রেখো, ভালোবাসা সহজে পাওয়া যায় না। কে বলতে পারে তোমার অবহেলায় ভাবির মন একেবারে পাথর হয়ে গেলে আর কখনো সে তোমাকে বাসবে না? থাকতে ভালোবাসার মর্ম বোঝো ভাইয়া। একবার হারিয়ে গেলে সে ভালোবাসা ফিরে পাওয়া খুব কষ্টকর। আমার মন যা চায় আম্মু তো তাই চায় না। তাতে কি, একটা মেয়ের পক্ষে সব সম্ভব ভাইয়া। মেয়েরা জানে ভালোবাসা দিয়ে কি সবার মন জয় করে নিতে হয়। তুমি একবার ভাবিকে মেনে নাও, দেখবে ভাবি আম্মুর মন ঠিক জয় করে নেবে। মানবে না, কারণ আনিশা। অনেক তো মানুষই করে, ওকে না হয় আমরা একটা সুযোগ দেব। এটাই তুই বুঝেছিস, আমি বুঝছি, কিন্তু আম্মুকে বোঝাবে কে? চেষ্টা তো করতে হবে। আম্মু মানবে না, উল্টো ডিভোর্সের সিদ্ধান্ত নেবে। আম্মু বললেই তুমি ডিভোর্স দিয়ে দিবে কেন? বিয়েটা তো তুমি করেছো, আম্মু নয়। ভাবি খারাপ, খুব খারাপ। এই খারাপ মেয়েকে নিয়ে যদি তোমার সংসার করতে আপত্তি না থাকে, তাহলে আম্মুর কিসের এত আপত্তি? সবই তো জানিস। জানি। তারপর বলবো আমরা যা করেছি তা অন্যায়, অনেক হয়েছে, এবার মেয়েটাকে ক্ষমা করে দেওয়া প্রয়োজন। হুম। ভাইয়া, মন যা বলে সেটাই শোনো, আর ভাবিকে বলো আম্মুর কাছে ক্ষমা চায়। ঠিক আছে। সব কিছু নীরব হয়ে গেল। আদিল রুমে আসতে বুঝতে পেরে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আমি ঘুমিয়ে আছি ভেবে আদিল এসে আমার মাথার পাশে বসে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। হাতের ব্যান্ডেজে একটা চুমু খেয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি চুপচাপ শুয়ে আছি। কি বলবো, রাতে যা হয়েছে তারপর আর কিছু বলার তো নেই। হঠাৎ মনে হলো আদিল আমার পায়ের কাছে যাচ্ছে। চোখ খুলে তাকিয়ে দেখি ও আমার পায়ের ব্যান্ডেজে চুমু খেতে যাচ্ছে। এই কি করছো? লাফ দিয়ে উঠে বসতে গিয়ে হাতে ব্যথা পেলাম। ওদিকে আমার চেঁচানো শুনে আদিল কেঁপে উঠে দূরে সরে গেল। কি করতে যাচ্ছিলে? কিছু না, না তো। তোতলাচ্ছ কেন? একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আনিশা, তুমি যা ভাবছো তা নয়, আমি এতটাও খারাপ না। তুমি কেমন সেটা রাতেই আমি প্রমাণ পেয়েছি। আনিশা প্লিজ। আদিলের মুখের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসলাম না। আদিলের মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে হলে আমাকে কঠোর হতে হবে। খাবে না? চোরের মতো অন্যদিকে তাকিয়ে কথা বলছো কেন? তার মানে আমি যা আন্দাজ করছি তা। এত খারাপ না, প্লিজ। খারাপ কিছু ভেবো না, আমি তো। তুমি তো কি? আদিল অসহায়ের মতো আমার চোখের দিকে তাকালো। ওর দু চোখের লজ্জা আর অনুশোচনা। নাস্তা করবে, চলো। চোখে দেখছো না আমার পা কাটা, হাত কাটা, কপাল ফেটে গেছে? আমি কি করে হেঁটে যাব? ও তাই তো, আচ্ছা তুমি বসো, আমি আসছি। আদিল চলে যেতে ফিক করে হেসে দিলাম। ওকে তো এখন আমি নাচাবো। লুচু জামাই, প্রতিশোধ নিচ্ছ? দেখি কতটুকু প্রতিশোধ নিতে পারো। আমিও কথা দিচ্ছি, আমার ভালোবাসার রঙে তোমাকে ঠিক রাঙাবো। তোমার মনে প্রতিশোধের আগুনে আমার ভালোবাসার আবির মাখাবো। তারপর দেখব লুচু জামাই তুমি কি করে প্রতিশোধ নাও। বিছানায় আজ শোয়া হয়ে শুয়ে আছি। হঠাৎ আদিলের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি মানহা। বাবা, পাগলি থেকে মানহা। হ্যালো। এভাবে কথা বলছো কেন? আদিল অফিসে আসবে না? না, আমি অসুস্থ তো, তাই আমার সেবা করছে, আজ যেতে পারবে না। ইদানিং অনেক দিন অফিসে আসেনি, চাকরিটাই না আবার চলে যায়। তাতে তোমার কি? আদিল চাকরি না করলে আমি খেতে পড়তে পারবো না। তোমার কি তো কিছু না? মানে 2 দিন পর তো আদিলের বউ আমি হব। সেই স্বপ্ন ধুয়ে পানি খাও। আমি আদিলকে ডিভোর্স দিচ্ছি না, কারণ আমি ওকে ভালোবাসি। কার সাথে কথা বলছো? মানহা শাকচুন্নি। আদিল জিব্বায় কামড় দিয়ে ফোন কেড়ে নিয়ে কেটে দিল। আজ আমার কপালে দুঃখ আছে। কেন? এই যে শাকচন্নি ডাকলে, অফিসে যাওয়ার পর আমার 12টা বাজবে। আচ্ছা, মানহা কি তোমার কলিগ? হ্যাঁ। তাহলে তোমার আর অফিস যাওয়ার প্রয়োজন নেই, চাকরিটা ছেড়ে দাও। মানে? আদিল, অনেক হয়েছে, এবার অন্তত লুচুগিরি ছাড়ো। তুমি আবার আমাকে লিসু ডাকছো?
লুচুই তো তুমি, লুচু জামাই। খেয়ে নাও। দেখতে পাচ্ছ না আমার হাত কাটা? কি করে খাবো? রাতের জন্য শাস্তি দিচ্ছ? এটাকে তোমার শাস্তি মনে হচ্ছে? খাবই না এই খাবার। আরে আমি সেভাবে বলিনি। ইস, আমি যে কি, শোনো না, বললাম তো খাবো না। প্লিজ রাগ করো না। কান ধরো, তাহলে রাগ করব না। কি কান ধরে উঠবোস করো। বেশি হয়ে গেল না? ঠিক আছে, আমি খাবো না। না না, ধরছি। আদিল কান ধরে উঠবস করছে আর দরজার দিকে বারবার তাকাচ্ছে। আমি গুনছি আর হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। শান্তি তো, এবার খেয়ে নাও। ওকে। আদিল আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও চুপচাপ খেয়ে নিচ্ছি। এভাবেই আদিলের ভালোবাসা আমি জয় করে নেব। বারান্দার চেয়ারে চুপচাপ বসে আছি আর ভাবছি কি করলে আদিল আমার ভালোবাসা বুঝবে। আমি ওকে ভালোবাসি সেটা তো কিছুতেই বোঝাতে পারছি না। হঠাৎ আদিল এসে সামনে দাঁড়ালো, হাতে আমার ফোন। তোমার আব্বু? আজ আব্বু আসবেন, আমি তো ভুলেই বসে আছি। আব্বুকে নিষেধ করতে হবে, তাড়াতাড়ি ফোন হাতে নিলাম। আব্বু, কেমন আছিস? ভালো। তোমরা কেমন আছো? ভালো। আজ তোকে নিতে আসবো। না না, আজ এসো না। কেন? দুদিন পর আমিই যাব আদিলকে নিয়ে। ঠিক আছে। ফোন রাখতেই আদিল আমার দিকে রাগী চোখে তাকালো। কি? বিয়ের পরেই প্রথম উনি আমাদের বাসায় আসতে চাইলেন না, আর তুমি না করে দিলে। জন্মের সময় আম্মুকে হারিয়েছি তো, সেই ছোটবেলা থেকেই আব্বু আগলে রেখেছে। আমি খেলতে গিয়ে যদি পড়ে গিয়ে ব্যথা পাই, সেজন্য আব্বু অফিসে যেত না, সারাক্ষণ আমার সাথে সাথে থাকতো। কষ্ট কখনো আমাকে ছুতে পারেনি। আজ আব্বু এসে যদি আমার হাত পায়ে কপালে ব্যান্ডেজ দেখতো, তাহলে অনেক কষ্ট পেতেন। হয়তো কিছু বুঝতে পারলে তোমার থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যেত। সব আমার দোষ। আমি আদিল চোখের পানি মুছতে মুছতে চলে গেল। রাতে যা করেছিস তুই, তারপর আর তোর কাছে আনিশাকে রাখার ভরসা পাচ্ছি না। আজ থেকে আনিশা মৃত্যুর কাছে থাকবে, আর তুই খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিবি। আমার বউ কোথায় থাকবে সেটা তুই ঠিক করবি। হ্যাঁ করব, কারণ আমি আনিশাকে ভালোবাসি। আর নির্লজ্জের মতো বউ বলিস কিভাবে? আনিশাকে সত্যি যদি বউ ভাবতি, তাহলে রাতে ওকে এত আঘাত করতে না। তুই তো আনিশাকে শত্রু ভাবিস। আমি আনিশাকে ডিভোর্স দেব না। থামবে তোমরা? একটা মেয়েকে নিয়ে দুই বন্ধুর মধ্যে এমন ঝগড়া, ছি। ঝগড়া তো করছে, আমি আনিশার সাথে কেমন ব্যবহার করব সেটা আমার ব্যাপার। ও নাক গলানোর কে? তোর যা ইচ্ছা তাই আনিশার সাথে করতে পারিস না, আমি করতে দিব না। আমি আনিশাকে ভালোবাসি, আমি ওকে আগলে রাখবো। তোর ভালোবাসা ছাড়াচ্ছি। ওরা বাগানে দাঁড়িয়ে ঝগড়া করছে আর আমি বারান্দায় বসে দেখছি। এখন মনে হচ্ছে আর এখানে বসে থাকা যাবে না। আদিল নীরবের শার্টের কলার চেপে ধরেছে, মিতু ছাড়াতে পারছে না। ভাইয়া কি হচ্ছে? ছাড়ো বলছি। ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম, আর আজও আমার স্ত্রীর দিকে নজর দিয়েছে। আবারও নির্লজ্জের মতো স্ত্রী বলছিস? স্ত্রী শব্দটার মানে বুঝিস তুই? তুই তো এই শব্দটাকে সম্মানই করতে জানিস না। আনিশাকে কি সম্মান করবি আর ভালোবাসবি? আরে বিয়ে মানে 3 বার কবুল বলা আর একটা সিগনেচার করা নয়। ভালোবাসা দিয়ে আগলেও রাখতে হয়। তুই তো আনিশাকে ভালোই বাসিস না। ওদের ঝগড়া মায়ের কানে পৌঁছানোর আগেই থামাতে হবে। মা এসব শুনতে পারলে আমার উপর দিয়ে ঝড় যাবে। এই তো আনিশা এসেছে, ওকেই জিজ্ঞেস কর ও কাকে ভালোবাসে। আনিশা, তুমি এই পা নিয়ে হেঁটে এসেছো কেন? আবার যদি রক্ত। ঠাস করে আদিলে গালে থাপ্পড় বসিয়ে দিলাম। নীরবের কাছে এসে ওর গালেও একটা থাপ্পড় দিলাম। এবার দুজনেই শান্ত হয়েছে, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাবি, মিতু, ওদের থাপ্পড় দেওয়াটা প্রয়োজন ছিল। ওরা যা নাটক শুরু করেছে তাতে আমার সম্মান নষ্ট হচ্ছে। একবার যদি মা বুঝতে পারে ওরা দুজন আমাকে ভালোবাসে, তাহলে কি হবে বুঝতে পারছো? আনিশা, আদিল তোমাকে ভালোবাসে না। একদম চুপ। কে আমাকে ভালোবাসে সেটা আমাকে বুঝতে দাও। দুজন আমাকে নিয়ে ঝগড়া করছো,
একবারও জানতে চেয়েছো আমি কাকে ভালোবাসি? আদিল, যে মানুষটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, তারপর বিয়ে হলো, আর ওর প্রতি আমার ভালোবাসা ক্রমশই বেড়ে গেল। আদিল আমার উপর দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে, তবুও আমি ওকে ভালোবেসেছি। শুধু আদিল নয়, ওর পরিবারের সবাই আমার উপর অত্যাচার করেছে। আর গতকাল রাতে তো শুধু মানসিক নয়, রীতিমতো আমার আনিশা, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আদিলকে ভালোবাসো কিনা এসব শুনতে চাই না। আদিল তোমাকে ভালোবাসে না, এটাই আমার কাছে যথেষ্ট। আমাকে কি তোমাদের বাজারের মেয়ে মনে হয়? আমার প্রশ্ন শুনে আদিল নীরব দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকালো। আনিশা কোনো বাজারের মেয়ে নয় যে ইচ্ছে হলে ভালোবাসবে আর ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দিবে। আমাকে নিয়ে যদি আর তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাহলে কিন্তু আদিল, তুমি যদি ভেবে থাকো আমার প্রতি প্রতিশোধ নেবে আর আমি মুখ বুজে সহ্য করব, তাহলে ভুল ভাবছো। ভালোবাসি বলে যে তাই বলে সব অত্যাচার সহ্য করব না। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, ভাবো, ভেবে বলো আমাকে মেনে নিবে কি না, না হলে ডিভোর্স দেবে। মেনে নিলে ভালো, না হলে 2 দিনের মধ্যে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। আর তুমি যদি কোনো সিদ্ধান্ত না নাও, তাহলে আমি আগামীকাল ঢাকায় চলে যাব আর ডিভোর্স পেপারে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দিব। মনে রেখো, সময় মাত্র 24 ঘন্টা। আনিশা শোনো, ভাবি শোনো প্লিজ। অনেক হয়েছে, এবার সব কিছুর সমাধান হওয়া প্রয়োজন। ভালোবাসি বলে এখানে পড়ে থেকে অত্যাচার সহ্য করতে পারবো না। ভালো দূর থেকেও বাসা যায়। আদিল যখন আমাকে ভালোবাসে না, তখন আমি না হয় ওকে দূর থেকেই ভালোবাসবো।